চলছে সকলের প্রিয় জনপ্রিয় সিরিজ মাসুদ রানার একটি গল্প। গল্পটির নাম হলো ধ্বংস পাহাড়। এবার সামনের দিকে ছুটল রানা। যেভাবে হোক বেরোতে হবে এখান থেকে। পিস্তল আর রিভলভারের আওয়াজ এতক্ষণে নিশ্চয়ই বাড়ির অন্য সবাই টের পেয়ে গেছে। বারান্দাটা কিছু দূর সোজা গিয়ে আবার বাম দিকে মোড় ঘুরেছে। আরো খানিকটা গিয়ে দেখা গেল সামনে দেয়াল, আর পথ নেই। কায়দা জানাই ছিল, যে কটা বোতাম পেল হাতের কাছে সব এক এক করে টিপতে আরম্ভ করলো। হঠাৎ দেয়ালটা ফাঁক হয়ে গেল, ওপেন সিসিমের মতো। একটা বড় হল ঘর। ঘরে ঢুকেই রানা বুঝতে পারলো এই ঘরেই সুলতা বসেছিল কিছুক্ষণ আগে। টেবিলের উপর থেকে ডিনামাইট গুলো সরিয়ে ফেলা হয়েছে। হঠাৎ ঘরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, মাসুদ রানা, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে পড়ো, এক পা নড়াচড়া করলে মারা পড়বে। থমকে দাঁড়িয়ে পড়লো রানা, কিন্তু পর মুহূর্তে বুঝলো ওটা লাউড স্পিকারের ধোঁকাবাজি। এক সেকেন্ডে বাড়িটার নকশা চিন্তা করে নিল রানা। ডান দিকে যেতে হবে ওর এখন। ঘরের ডান ধারে দেয়ালের গায়ে একটা পর্দা সরিয়ে দেখা গেল ওটা বাথরুম। আরেকটা দরজা দিয়ে পাশের ঘরে চলে এলো রানা, যেন গোলক ধাঁধা। এর থেকে বেরোবার পথ কোন দিকে? আবার খুঁজতে খুঁজতে মস্ত আলমারির পিছনে একটা বোতাম পাওয়া গেল। সামনের দেয়ালটা ফাঁক হতেই অবাক হয়ে দেখলো রানা, ফাঁকা মাঠ দেখা যাচ্ছে সামনে। একটা সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামলেই বাড়িটার পিছন দিকের প্রাঙ্গণ। লাফিয়ে নেমে গেল রানা মাঠের মধ্যে। তারপর এক ছুটে চাকরদের ব্যারাকের বারান্দায় গিয়ে উঠল। ঠিক সেই সময়ে রানার সমস্ত আশা ভরসা এক ফুয়ে নিভিয়ে দিয়ে দপ করে জ্বলে উঠল গোটা চারেক ফ্লাড লাইট। সারা মাঠ এখন দিনের মতো পরিষ্কার। দ্রুত তিনটে গুলি করে রানা তিনটে ফ্লাড লাইট নিভিয়ে দিল। কিন্তু 50 গজ দূরে গুদাম ঘরের মাথায় যেটা চলছে সেটাতে গুলি লাগলো না। এমন সময় ভয়ঙ্কর আওয়াজ তুলে একসাথে গর্জে উঠল কয়েকটা রাইফেল। রানার আশপাশে গুলিগুলো এসে বিঁধল, কোনোটা দরজায়, কোনোটা দেয়ালে। এক লাফে সরে গিয়ে দেয়ালের আড়াল থেকে দেখলো রানা 6-7 জন লোক রাইফেল নিয়ে এগুচ্ছে ওর দিকে। একজনের হাতে আবার একটা থমসন মেশিন গান। এই প্রথম রানার আফসোস হলো এক্সট্রা ম্যাগাজিন সাথে না রাখার জন্য। তার পিস্তলে আর মাত্র 3টে গুলি অবশিষ্ট আছে। এতগুলো লোককে সে ঠেকাবে কি করে? শিরশির করে মেরুদণ্ড বেয়ে একটা ভয়ের শিহরণ উপরে উঠে এসে ওর মাথার পিছনের চুলগুলোকে খাড়া করে দিল। কাছেই একটা লাউড স্পিকারে কে যেন বলল, হাত তুলে দাঁড়াও মাসুদ রানা, নইলে কুকুরের মতো গুলি খেয়ে মরবে। এবার পাগলের মতো ছুটলো রানা গুদাম ঘরের দিকে। আরো এক ঝাঁক গুলি বেরিয়ে গেল কানের পাশ দিয়ে। একটা পিচের ড্রামের আড়ালে বসে দুটো গুলি করলো রানা। একজন রাইফেলধারী চিৎকার করে চিৎ হয়ে পড়ল। বাকি সবাই শুয়ে পড়লো মাটিতে। আবার দৌড়ালো রানা। মাত্র একটা গুলি অবশিষ্ট আছে চেম্বারে। শোল্ডার হোলস্টারের মধ্যে রেখে দিল রানা পিস্তলটা। তারপর এক লাফে উঠে বসলো মার্সিডিজ লরির ড্রাইভিং সিটে। লরিটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের উইন্ডশিল্ডে কয়েকটা ফুটো হয়ে গেল। ভাঙা কাঁচের টুকরো ছিটকে এসে বিঁধল রানার চোখে মুখে। মাথা নিচু করে লোকগুলোর দিকে জোরে লরি চালিয়ে দিল রানা। গোলাগুলি বন্ধ করে যে যেদিকে পারলো ছিটকে পড়ে যান বাঁচালো ওরা। এবার সোজা গেটের দিকে চলল লরি। আবার আরম্ভ হলো পিছন থেকে গুলি বর্ষণ। গেটের কাছাকাছি আসতেই পিছন দিকে একটা গ্রেনেড ফাটলো বলে মনে হলো রানার। কিন্তু এখন আর ফিরে চাইবার অবসর নেই। 7 টনি মস্ত লরি হুড়মুড় করে গিয়ে পড়লো গেটের উপর। স্টিলের গেট দেয়াল থেকে খসে শুয়ে পড়লো মাটিতে। মৃদু হেসে রানা বড় রাস্তায় চলে এলো লরি নিয়ে। লরিটা সেখানেই রেখে রাস্তায় নেমে বাড়িটার দিকে চাইলো একবার রানা। দোতলার বারান্দায় উজ্জ্বল আলোয় দেখা গেল কবির চৌধুরীর প্রকাণ্ড দেহটা। স্থির অচঞ্চল দৃষ্টিতে সে চেয়ে আছে রানার দিকে। হাত নেড়ে টাটা করলো রানা। 5 খুব দ্রুত হোটেলে ফিরবার প্রয়োজন অনুভব করলো রানা। নির্জন রাস্তায় স্পিড মিটারের কাঁটা মাঝে মাঝে 80টি স্পর্শ করলো। সেই সাথে রানার অতি দ্রুত চিন্তায় স্পর্শ করলো কয়েকটা বাস্তব সত্যকে। এত কাণ্ডের পরেও কবির চৌধুরী ধরাছোঁয়ার বাইরেই থাকলো। তার বিরুদ্ধে একটা প্রমাণও সংগ্রহ করা যায়নি।
পুলিশ ওর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ডিনামাইটগুলো নিয়ে কি করা হবে তা জানতে পারেনি রানা। যে তিমিরে, সেই তিমিরেই আছে ওদের কার্যকলাপ। অথচ রানা নিজেকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে এসেছে শত্রুপক্ষের কাছে। এখন যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাবে কবির চৌধুরী। লক্ষ্যবস্তু তার জানাই আছে। মৃত্যু পরোয়ানা ঝুলছে এখন রানার মাথার উপর। ওকে শেষ করে দিতে পারলেই কবির চৌধুরীর বিরুদ্ধে সব তথ্য চাপা পড়ে যাবে। চেষ্টার কোনো ত্রুটি করবে না এই অসামান্য প্রতিভাবান দুর্ধর্ষ বৈজ্ঞানিক। এখন একমাত্র ভরসা সুলতা রায়। ওকে যদি এতক্ষণে সরিয়ে ফেলা হয়ে থাকে তবেই সর্বনাশ। কোনো কিছুকে ভিত্তি করে এগিয়ে যাবার পথ একেবারে বন্ধ হয়ে যাবে। আজ রাতে সুলতাকে সরিয়ে ফেলবে বলছিল কবির চৌধুরী। যেমন করেই হোক ঠেকাতে হবে তাকে। সুবীরবাবু বাইরে গেছে শুনে একটু অবাক হলো সুলতা রায়। ভাবলো কাছেই কোথাও গেছে বুঝি। ঘরে ঢুকে দেখলো টেবিলের উপর দুজোড়ার খাবার সাজানো আছে, পাশে একটা চিঠি। ভাঁজটা খুলে দেখলো তাতে লেখা, লতা, আমি একটু বাইরে যাচ্ছি, 10:30টার মধ্যে না ফিরলে খেয়ে নিয়ে শুয়ে পড়ো, সুবীর। খিদেও লেগেছে আর 10:30টাও গিয়েছে বেজে। খেয়ে নিল সুলতা। বাথরুমে গিয়ে ঠোঁট মুখের প্রলেপ আর কপালের টিপ উঠিয়ে ফেললো সে। বিড়ে খোপা খুলে চুলগুলো আলতো করে পেঁচিয়ে নিল হাত খোপায়। শাড়ি পরে ঘুমাতে পারে না সুলতা, কিন্তু ওটা খুলে রাখতে লজ্জা লাগলো ওর। কখন যে তার স্বামী দেবতা এসে উপস্থিত হবে ঠিক নেই। বিছানায় উঠে বেড সুইচ টিপে আলো নিভিয়ে দিল ঘরের। চোখটা বন্ধ করতেই সুবীর সেনের, রানার মুখটা স্পষ্ট হয়ে ফুটে উঠল মনের পর্দায়। চেষ্টা করেও সে ছবি মুছে ফেলতে পারল না সুলতা। মৃদু হেসে মনে মনে কয়েকবার বলল, তোমায় ভালোবাসি সুবীর, তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তারপর কয়েক মিনিটের মধ্যে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল সে। অন্ধকার ঘরে গায়ে হাত পড়তেই ঘুম ভেঙে গেল সুলতার। তন্ত্রাচ্ছন্ন আড়ষ্ট কণ্ঠে কখন এলে বলে পাশ ফিরে শুল সে। মনে হলো সুন্দর একটা ফুলের বাগানে কচি কচি ঘাসের উপর বসে আছে ও আর সুবীর সেন। আলতো করে সুবীর ধরে আছে ওর হাত, রং ধরেছে পশ্চিমের মেঘে। হঠাৎ মনে হলো দরজা খুললো কি করে সুবীর? সে তো নিজ হাতে দরজায় খিল দিয়ে তারপর ঘুমিয়েছিল। ঘরের মধ্যে একটু করে খুব করে কে যেন একটা কাশি দিল। এবার চোখ থেকে তন্দ্রার রেশটুকু কেটে গেল সুলতার। বেড সুইচের দিকে হাত বাড়াতেই একটা টর্চের তীব্র আলো এসে পড়ল ওর মুখের উপর। কানের কাছে মোটা কর্কশ গলায় কেউ বলল, টু শব্দ করেছো কি খুন হয়ে যাবে, চুপ করে থাকো। কণ্ঠতালু শুকিয়ে কাঠ হয়ে গেল সুলতার। ঢোক গিলবার চেষ্টা করলো সে। এবার তৃতীয় ব্যক্তি ঘরের বাতিটা জ্বেলে দিল। প্রথমজন একটা রুমাল ভরে দেবার চেষ্টা করলো সুলতার মুখের মধ্যে। ভয়ের প্রথম ধাক্কাটা কেটে যেতেই বিছানার উপর লাফিয়ে উঠে বসে বাধা দেবার চেষ্টা করলো সুলতা। কিন্তু একা মেয়ে মানুষ 3জন গুন্ডার সাথে পারবে কেন? মুখটা চেপে ধরলো একজন। প্রাণপণে আছড়ে কামড়ে আত্মরক্ষার চেষ্টা করলো সুলতা, কিন্তু দ্বিতীয়জন ওর হাত দুটো বেঁধে ফেললো পিছমড়া করে। এবার সহজেই নোংরা ঘামে ভেজা রুমালটা ওর মুখের মধ্যে ভরে দিল প্রথমজন। তার উপর আরেকটা রুমাল দিয়ে মুখটা পেঁচিয়ে গিট দিয়ে দিল পিছন দিকে। তারপর গা থেকে খসে পড়া আঁচল দিয়ে পা দুটো শক্ত করে বেঁধে পাজা কোলা করে তুলে নিল ওকে। তৃতীয় ব্যক্তিকে আদেশ করা হলো, আলোটা নিভিয়ে দে, রিভলভার হাতে আমার দুপাশে চলবি দুজন। ঠিক হ্যাঁ ওস্তাদ। হোটেলের সামনে ভক্সওয়াগন ছাড়াও আরেকটা হুড খোলা টয়োটা জিপকে দাঁড়ানো দেখে একটু অবাক হলো রানা। সামনের কলাপসিবল গেটটা তালা দেয়া। গলি দিয়ে ঢুকতে গিয়েই দেয়ালের আড়ালে সরে দাঁড়ালো সে। ব্যাপার কি? আধো অন্ধকারে দেখা গেল কয়েকজন লোক বেরিয়ে আসছে গলি দিয়ে। তাদের মধ্যে একজন কিছু একটা ভারী জিনিস বয়ে আনছে। লোকগুলো গলির মুখ থেকে বেরোতেই সুলতার সাথে চোখাচোখি হলো রানার। দপ করে আশার আলো জ্বলে উঠলো ওর বড় বড় চোখ দুটোয়। হুড খোলা গাড়িটার দিকে এগুলো লোকগুলো। এক সেকেন্ডে মনস্থির করে নিয়ে ঝাঁপিয়ে পড়লো রানা বাম দিকের লোকটার উপর। বাঁ কানের উপর রানার প্রচন্ড এক ঘুষি খেয়ে বাপরে বলে ছিটকে পড়লো লোকটা তার পাশের জনের উপর।
টপ টপ করে কান থেকে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে ফুটপাতের উপর পড়ল। শালা হারামি বলে এবার অতর্কিতে এক প্রচন্ড লাথি মারল রানা ডান দিকের লোকটার তল পেটে। ছিটকে পড়ে গেল রিভলভারটা দূরে। কোক করে একটা চাপা শব্দ করে সেও বসে পড়ল মাটিতে। ঘটনাটা এত হঠাৎ ঘটে গেল যে সামনের লোকটা ভালো করে বুঝতেই পারলো না পিছনে কি ঘটছে। কেয়া হুয়ারে বলে ভারী বোঝাটা নিয়ে যেই ঘুরছে সে, অমনি ধাই করে নাকের উপর পড়ল একটা ৮২ শিক্ষা। সুতপাকে ধপাস করে ফুটপাতের উপর ফেলে দিয়ে নিজের নাক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লোকটা। ২-৩ টানে সুলতার হাত পায়ের বাঁধন খুলে দিল রানা। এমন সময় পিছন থেকে একজন এসে চুলের মুঠি চেপে ধরল রানার। ঠিক স্টিম ইঞ্জিনের পিস্টনের মতো রানার কনুই গিয়ে পড়ল পিছনের লোকটার ভুঁড়ির উপর সোলার প্লেক্সাসে। চিত হয়ে পড়ল লোকটা। মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে এক টানে সুলতাকে নিয়ে গলির মধ্যে ঢুকে পড়ল রানা। বলল, এক দৌড়ে উপরে চলে যাও, ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে দিও। আমি ছাড়া আর কেউ ডাকলে বা দরজা খোলার চেষ্টা করলে চিৎকার করে লোক জড়ো করবে। যাও, দৌড় দাও, আমি আসছি। প্রথম যাকে আক্রমণ করা হয়েছিল সেই লোকটা সামলে নিয়ে এবার এক টান দিয়ে রিভলভারটা বের করলো ওয়েস্ট ব্যান্ড থেকে। সাথে সাথেই গর্জে উঠল রানার ওয়ালথার। ডান হাতের কবজিটা ভেঙে গুঁড়ো করে দিল .32 বুলেট। বাবা গো বলে কাতরাতে লাগলো লোকটা মাটিতে বসে পড়ে। মাটি থেকে রিভলভারটা তুলে নিয়ে রানা হুকুম করলো, সোজা গাড়িতে গিয়ে ওঠো সবাই, কেউ কোনো চালাকির চেষ্টা করলেই মারা পড়বে। দলপতি একবার রানার ইস্পাত কঠিন চেহারার দিকে চাইল। বুঝলো খুন করতে এই লোক দ্বিধা করবে না। অপর দুজনকে বলল, চালবে ভাগে আছে। তল পেটে লাথি খাওয়া লোকটা তার রিভলভার তুলে নেবার জন্য এক পা এগোতেই রানা আবার বলল, ওটা যেখানে আছে সেখানেই থাকবে, যাও সোজা গাড়িতে ওঠো। আহত লোকটাকে দুজন ছেঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলল। তারপর ছেড়ে দিল গাড়ি। গলির সামনে দিয়ে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কি মনে করে হঠাৎ রানা এক পাশের দেয়ালের গায়ে সেটে গেল। সঙ্গে সঙ্গে ঠিক নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল দুটো বুলেট। ৫-১০ গজ গিয়ে আবার থামলো গাড়িটা। বোধ করি গুলি দুটো ঠিক জায়গা মতো লাগলো কিনা দেখার জন্য। আবার রানার হাতের রিভলভারটা গর্জে উঠল। একটা আর্তচিৎকার শোনা গেল এবং সাথে সাথেই এক্সস্ট পাইপের মুখ দিয়ে এক রাশ ধোঁয়া বের করে দ্রুত চলে গেল গাড়িটা বিপণী বিতানের দিকে। ফুটপাথের উপর পড়ে থাকা রিভলভারটা তুলে নিল রানা। দেখলো দুটোই ওয়েবলি অ্যান্ড স্কটের অনুকরণে ফ্রন্টিয়ারের দাররাতে তৈরি 32 ক্যালিবারের রিভলভার। অনুকরণ এতই চমৎকার এবং নিখুঁত যে ধরাই যায় না যে এটা দেশি মাল। কিন্তু মহাপণ্ডিত পাঠান ছোট্ট একটা ভুল করে বসে আছে, তাই ধরা গেল। নামটা লিখতে দু একটা অক্ষর কখন যে এদিক ওদিক হয়ে গেছে টের পায়নি। মৃদু হেসে প্যান্টের দুই পকেটে দুটোকে ভরে নিয়ে ধীর পদক্ষেপে উঠে এলো রানা দোতলায়। ম্যানেজারের কাউন্টারে কেউ নেই। লাউঞ্জের দুটো টেবিল লম্বালম্বি ভাবে জুড়ে নিয়ে হাসান আলী শুয়ে আছে মাথার উপর একটা ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়ে। একটু নাড়া দিতেই ধর্মরিয়ে উঠে বসলো হাসান আলী। আমার কোনো টেলিগ্রাম এসেছে? রানা জিজ্ঞেস করল। দুটো এসেছে স্যার। বালিশের তলা থেকে দুটো খাম বের করে দিল সে। রানা দেখলো দুটোই আর্জেন্ট টেলিগ্রাম, একটা ওর নামে আর একটা সুলতার। খাম ছেড়ে দেখলো রানা প্রথমটায় লেখা, সামথিং হ্যাপেন্ড ইন কাপ্তাই, স্টপ মিট আইকো চিফ, স্টপ ইনভেস্টিগেট অ্যান্ড রিপোর্ট, আইটিসি। রানা ভাবলো কাপ্তাই আবার কি ঘটলো। আগামী শুক্রবার অর্থাৎ পরশু তো প্রেসিডেন্ট ওপেন করছেন প্রজেক্ট, সাথে থাকবেন গভর্নর ও অফ দ্য চিফ, ইউএস এর রাষ্ট্রদূত, আরো কত হোমরা চোমরা অফিসার। সেখানে আবার এমন কি ঘটে গেল যে তাকে আমার আর্জেন্ট টেলিগ্রাম করা দরকার হয়ে পড়ল। দ্বিতীয় টেলিগ্রামে লেখা, সেন হসপিটালাইজড অ্যাট ঢাকা, স্টপ নেগোসিয়েশন ব্রোক ডাউন, স্টপ ক্লোজ ডিল উইথ নিউ কোম্পানি, স্টপ ফর সলভেন্সি রেফার চৌধুরী, জেটিটি। দুটো টেলিগ্রামই পকেটে ফেলে রানা বলল, ঢাকা একটা ফোন করা দরকার হাসান আলী, ফোনের চাবিটা কি তোমার কাছে? খুলে দিচ্ছে স্যার বলে হাসান আলী তালা খুলে দিল ম্যানেজারের কাউন্টারের উপর রাখা টেলিফোনটার। প্রথমে 91 ডায়াল করে 80083 ঘুরালো রানা।
একবার রিং হবার সাথে সাথেই নারী কণ্ঠে শোনা গেল, ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন, মিস নেলি বলছি। আমি চিটাগাং থেকে সুবীর সেন বলছি ডার্লিং, এক্ষুনি শ্রী রামকৃষ্ণের লাইন দাও জলদি। শাট আপ! নেলির কৃত্রিম রাগত স্বর শোনা গেল, কিন্তু 2 সেকেন্ড পরেই রাহাত খানের ঠান্ডা গম্ভীর গলা পাওয়া গেল। বলো, খবর আছে কিছু? আমার স্ত্রীর কাছে একটা টেলিগ্রাম এসেছে, তাতে দেখলাম ঢাকায় নাকি আমার এক বন্ধুর অসুখ। ওসব জানি, তোমার কি খবর? বাধা দিলেন রাহাত খান। শরীরটা বেশি ভালো যাচ্ছে না স্যার। খুব বেশি খারাপ? রানা অনুভব করলো রাহাত খানের কাঁচা পাকা ভুরু জোড়া কুচকে গেছে। না স্যার, তেমন কিছু নয়, এই সামান্য। এখানে হাসপাতালের খবরও বেশি ভালো না, জনা তিনেক মারা গেছে। আমাকেও ডাক্তাররা ছাড়তে চাইছিল না। আচ্ছা, আরো একটা খবর, এই একটু আগে আমার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবার জন্য এসেছিল ওর 3জন মাসতুতো ভাই। এত রাতে আর দিলাম না যেতে, ওদের দুজনের শরীরও বেশি ভালো দেখলাম না। কাণ্ডই বাঁধিয়ে বসেছ দেখছি। উৎসবে অনেক বাজি পটকা ফুটেছে, আমার শ্বশুর বাড়িতে যদি একটা খবর দিয়ে দিতেন স্যার, তাহলে আমি অনেক হয়রানি থেকে বাঁচতে পারতাম। আচ্ছা বুঝলাম, আমি ফোন করে বলে দেব। তা তোমার জন্মদিনে কি উপহার পেলে অত বাক্স ভর্তি, বললে না? একটা রেডিও ট্রানজিস্টার আর 3টে বড় বড় ডিনার সেট। বলো কি, ডিনার সেট দিয়ে কি করবে? দেখি কি করা যায়, এখনো ঠিক করতে পারিনি স্যার। তোমার বন্ধুদেরকে কবে নিমন্ত্রণ করছো শ্বশুর বাড়িতে? আলাপ হয়েছে, তবে এখনো নিমন্ত্রণের পর্যায়ে যায়নি। আমার পরিচয় পেয়ে অনেক খাতির যত্ন করলো, ছাড়তেই চাচ্ছিল না। বেশ, যা ভালো বোঝো করো, শরীরের দিকে লক্ষ্য রাখবে, বিশেষ করে আজ রাতে। আর কিছু বলার আছে? না স্যার। রাখলাম। 5তলায় উঠে এলো রানা, ঘরের দরজার ভিতর থেকে ছিটকিনি দেওয়া। টোকা দিতেই কাছে এসে রানার গলা শুনে নিশ্চিত হয়ে দরজা খুলল সুলতা। হাতে .25 ক্যালিবারের ছোট্ট একটা অ্যাস্ট্রে পিস্তল ধরা। বারটা মাদার অফ পার্লের। উজ্জ্বল বাতির আলোয় একবার ঝিক করে উঠল। ওরে বাবা, তোমার কামানের মুখটা একটু সরাও, গুলি বেরিয়ে পড়লে একেবারে ছাতু হয়ে যাব, বলল রানা। এসব রসিকতায় কান না দিয়ে উৎকণ্ঠিত সুলতা জিজ্ঞেস করল, তোমার লাগেনি তো? সামান্য লেগেছে, তোমার? আমার লাগবে কেন, আমি কি মারামারি করতে গেছি? একটু থেমে আবার বলল, ইস, তোমার গায়ে করটাইটের গন্ধ, মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরছো, কাপড়টা ছেড়ে ফেলো। রানা দরজা বন্ধ করে ফিরে দাঁড়াতেই ওর মুখের দিকে চেয়ে চমকে উঠে সুলতা বলল, তোমার মুখে এত কাটাকুটি কেন? রক্ত বেয়ে পড়ছে, এখন ডেটল কোথায় পাই বলো তো? ব্যস্ত সমস্ত হয়ে উঠল সুলতা। আমার সুটকেসে আফটারশেভ লোশন আছে, বের করে দাও, তাই খানিকটা লাগিয়ে নিচ্ছি। আর আমার স্লিপিং গাউনটাও বের করো, এক্ষুনি খেয়ে শুয়ে পড়বো। একটা চেয়ারের উপর গাউন আর ওল্ড স্পাইসের শিশিটা বের করে রাখতেই একটা টার্কিশ টাওয়েল কাঁধে ফেলে ওগুলো তুলে নিতে গেল রানা। রাখো তো ওগুলো, আমি লাগিয়ে দেব, বলে প্রায় ঠেলতে ঠেলতে রানাকে বাথরুমের মধ্যে নিয়ে গেল সুলতা। কোথায় কোথায় লেগেছে দেখি। টি শার্টের বোতামগুলো খুলে ফেললো সুলতা আলতো হাতে। গেঞ্জিটা খুলে রানার দেহের দৃঢ় পেশিগুলোর দিকে সপ্রশংস দৃষ্টিতে চেয়ে বলল, বাপ্পা, কি অসম্ভব জোর তোমার গায়ে, 3জন সন্ডা মার্কার লোকও পারলো না তোমার সাথে। নাও, এখন মুখটা ধুয়ে ফেলো তো আগে। মুখ ধুতে গিয়ে ডান হাতের তালুতে পানি লাগতেই জ্বালা করে উঠল। কাটা জায়গাটা দেখে আটকে উঠল সুলতা। কাঁচা দগদগে জখম থেকে তখনও রক্ত পড়া বন্ধ হয়নি, নীল হয়ে আছে দুপাশের জায়গাটা। খানিকটা লোশন ঢেলে দিতেই কোড়ে আঙুলটা কাটা মুরগির মতো লাফিয়ে উঠল কয়েকবার আপনা আপনি। জ্বালার চোটে কাতরে উঠল রানা। নিজের একটা রুমাল দিয়ে বেঁধে দিল সুলতা হাতটা, তারপর তোয়ালেটা পানিতে ভিজিয়ে মুছে নিয়ে মুখে, ঘাড়ে, পিঠে আর বাম কনুয়ে লোশন লাগিয়ে দিল। রানার ভালো লাগলো এই সেবা। আমার জন্যই তোমার এই অবস্থা, সুলতা নিজেকে অপরাধী মনে করছে। দেহের উপরের ভাগটায় লোশন লাগানো হয়ে গেল। সুলতা জিজ্ঞেস করলো, পায়েটায় কেটেছে কোথাও? মনে হয় না। তাহলে চলো, খেয়ে নাও ঘরে এসে।
তুমি যাও, আমি কাপড়টা ছেড়েই আসছি। 7 কোর্সের ডিনার রাখা আছে টেবিলে, কিন্তু সবই ঠান্ডা। এক নজর দেখেই খাবার রুচি নষ্ট হয়ে গেল রানার। একজোড়া চিংড়ির কাটলেটের মাঝখানে খানিকটা টমেটো সস ঢেলে নিয়ে নাক মুখ বুজে কোনো মতে খেয়ে নিল সে। আচ্ছা, বলতে পারো আমাকে ধরে নিয়ে যাচ্ছিল কারা? কবির চৌধুরীর ভাড়া করা গুন্ডা। এক গ্লাস পানি খেয়ে ঢক করে টেবিলের উপর গ্লাস রেখে জবাব দিল রানা। কিন্তু কারণ কি? কারণ তোমার রূপ মনে ধরে গিয়েছিল ওর। তাই নাকি? হাসলো সুলতা। কিন্তু লোকটাকে দেখে তো এমন বলে মনে হয়নি। কেবল দেখে সবাইকে কি চেনা যায়? আমাকেই বা তুমি কতটুকু চিনেছ? কথাটা নিয়ে কয়েক সেকেন্ড ভাবলো সুলতা, তারপর বলল, তা তুমি হঠাৎ কোত্থেকে এলে? কোথায় গিয়েছিলে বাইরে? মনে হলো যেন আমাকে রক্ষা করবার জন্যই দেয়ালের আড়ালে দাঁড়িয়েছিলে। একা একা ভালো লাগছিল না, বেরিয়ে পড়েছিলাম বাইরে। একটা নাইট শোতে ঢুকেছিলাম, ভালো লাগলো না। কিছু দূর দেখে হাফ টাইমের সময় বেরিয়ে হাঁটতে হাঁটতে ফিরছিলাম। জানো, আমি জীবনে কখনো এমন অবস্থায় পড়িনি। তুমি এসে না পড়লে কি যে হতো ভাবতেই শিউরে উঠছি। কিন্তু ঘরে ঢুকলো কি করে ওরা? দরজার ছিটকিনি লাগাওনি? লাগিয়েছিলাম। রানা উঠে গিয়ে দেখলো চৌকাঠের একটা ফাঁক দিয়ে অনায়াসে ছিটকিনি খোলা যায়। না, আজ আর খুব নেই কপালে, জেগেই কাটাতে হবে রাতটা। পশ্চিমের জানালাটা খুলে দিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো রানা। বাতিটা নিভিয়ে দিয়ে পাশে এলো সুলতা। স্নিগ্ধ চাঁদের আলো এসে পড়লো ওদের চোখে মুখে। ঘুমিয়ে পড়েছে শহর। মাঝে মাঝে এক আধটা হর্ন শোনা যাচ্ছে নাইট ক্লাব ফেরটা ভদ্রলোকদের গাড়ির। তাছাড়া নিঝুম। কাছেই কোনো বাড়িতে বাচ্চা কেঁদে উঠলো একটা, আবার চুপ। মিটমিট করছে তারাগুলো। উজ্জ্বল চাঁদের পাশে নিষ্প্রভ লাগছে ওদের। কি ভাবছো? জিজ্ঞেস করলো সুলতা। কিছু না। কিছুই না? ভাবছি কত লক্ষ কোটি বছর ধরে মিটমিট করছে ওই তারাগুলো। ওদের পাশে আমাদের জীবন কত নগণ্য। দূর থেকে একটা জাহাজের বাঁশি ভেসে উঠে ধ্বনি প্রতিধ্বনি তুলল এ বাড়ি ও বাড়িতে ধাক্কা খেয়ে। আবার সব চুপ। অনেক গল্প হলো। কথায় কথায় রানা বুঝতে পারল কলকাতা অফিস থেকে কতগুলো শব্দই কেবল মুখস্থ করিয়ে দেয়া হয়েছে সুলতাকে। ডিনামাইট গুলো কোথায় ফাটানো হবে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই ওর। কি ঘটতে চলেছে সে সম্পর্কে ওকে কোনো আভাস দেয়া হয়নি। সারাদিন অনেক ধকল গেছে, বলল রানা। যাও শুয়ে পড়ো গিয়ে। আর তুমি? 3টে পর্যন্ত পাহারা দেব, তারপর তোমাকে তুলে দিয়ে আমি ঘুমাবো বাকি রাত। ঠিক আছে, বলে একটা হাই তুলল সুলতা। তারপর উঠে পড়ল বিছানায়।